স্যার স্যার বাথরুমে তো নেই মনে হচ্ছে, কোথায় গেল? কি কি? হ্যাঁ কি কিটা আমি জিজ্ঞেস করলাম তোমায়, কোথায় গেছিলে তুমি? আমি? হ্যাঁ আমি তো এখানেই ছিলাম। এখানে ছিলে? এখানেটা কোনখানে? হ্যাঁ সারা বাড়ি আমি তন্ন তন্ন করে খুঁজেছি, তুমি ছিলে না। এন্ড বাই দ্য ওয়ে আমি তো দরজার বাইরে দাঁড়িয়েছিলাম, তুমি ঘরে ঢুকলে কোথা থেকে? আরে স্যার আস্তে কথা বলুন, আস্তে কথা বলুন। মাঝরাতে এত জোরে কথা বলছেন কেন? সবাই উঠে যাবে তো। কত বুদ্ধি মাথায় টেনে এক খাবার মারবো, স্পষ্ট করে বলো কোথায় গেছিলে তুমি? কি? চাঁদ। চাঁদে গেছিলে? মানে ছাদে গিয়েছিলাম, আমি ছাদে ছিলাম। চাঁদে গেছিলে না ছাদে গেছিলে? স্পষ্ট করে বলবে আমাকে, আজ আমি মানার জায়গা পাও না। না শোনো, তোমার মিথ্যা কথা কিন্তু আমি খুব ভালো করে বুঝতে পারি ফুলকি, কোনটা জেনুইন বলছো কোনটা বানিয়ে বলছো সব বুঝি আমি। আর একটা বানানো কথা বললে না পেটানি খাবে সেটা তো আলাদা, কানটা টেনে ছিঁড়ে হাতে দিয়ে দেবো তোমার আমি। লাগুক লাগুক। তুমি বাড়িতে ছিলে না ফুলকি, তুমি বাড়িতে ছিলে না। আমি ছাদ ঠাদ সব চেক করে এসেছি। কোথায় ছিলে বলো, কোথায় ছিলে বলো, নাহলে আজকে আমার ধোলাইয়ের হাতে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। ছাড়ুন ছাড়ুন বলছি স্যার, বলছি আমি সত্যি কথা বলছি। লাগছে বলো বলো। আসলে আমার ঘুমিয়ে আসছিল না তো 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 আমি বারান্দা দিয়ে নেমে একটু হাওয়া খেয়ে চলে এলাম। আচ্ছা ফুলকি রানীর ঘুম আসছিল না, আর ফুলকি রানী বারান্দা দিয়ে নেমে গেল, নেমে গিয়ে একটু হাওয়া খেয়ে এলো। হ্যাঁ এত সহজ? হ্যাঁ স্যার, আমি মিথ্যে কথা বলছি না স্যার। আপনি ভাবছেন তো আমি মিথ্যে কথা বলছি, আমি একদম মিথ্যে কথা বলছি না। বিশ্বাস করুন, আমি ভেবেছিলাম যে আমি নিচে নেমে টুক করে একটু হাওয়া খেয়ে আবার ফিরে এসে আপনার পাশে চুপ করে শুয়ে পড়বো, আপনি টেরও পাবেন না। কিন্তু সেটা আর কোথায় হলো বলুন? আপনি তো আপনি, আর ওদিকে তো ফাঁকালি আছে, আমাকে বকা খেতে দেখে সব থেকে বেশি খুশি হয়। আচ্ছা ঠিক বলছো তো, কোনো মিথ্যে বলছো না তো? হ্যাঁ আমার মনে হচ্ছে তুমি মিথ্যে বলছো ফুলকি। বলো না মিথ্যে, স্পষ্ট করে বলে দাও তুমি কোথায় গেছিলে। না স্যার বিশ্বাস করুন, আমি কোথাও যাইনি, আমি কোনো গন্ডগোল করিনি, আপনি বিশ্বাস করুন আমায়। মা কালী, আমি তো একটা শয়তানের পেট থেকে অপরাধগুলো বের করতে চাইছি। ভদ্রভাবে তো আর জামাইবাবু ধরা দেবে না। স্যারকে বললে স্যার বলবেন পুলিশ ডাকতে, কিন্তু পুলিশ তো কিছুই করতে পারবে না জামাইবাবু। মজার বিষয়টা হচ্ছে আমি কিন্তু একবারও বলিনি তুমি কোনো গন্ডগোল করেছো, নিজেই বললে। এনিওয়ে আমার মন বলছে তুমি কোনো গন্ডগোল করেছো, আর সেটা করে লুকোচ্ছো এখন। আর আমার এই ধারণাটা যদি সত্যি হয় তাহলে কিন্তু তোমার কপালে খুব দুঃখ আছে ফুলকি। এই কথাটা মাথায় রেখো। যাও এখন শুয়ে পড়ে যাও। হ্যাঁ স্যার সেই ভালো, শুয়ে পড়ছি, আপনি শুয়ে পড়ুন। আসুন। স্যারের জেরায় একেবারে গলাটা শুকিয়ে গিয়েছিল, এবার একটু জল খাই। কি হলো কি হলো, চিৎকার করলে কেন? কই কিছু হয়নি তো। কি মিথ্যে কথা বলো না, হাতে কি হয়েছে দেখাও দেখি। দেখ খোলো হাতটা, খোলো খোলো। গেল, শেষ। চাবুক মারতে মারতে হাতে ছাল উঠে গিয়েছে, কিন্তু এখন স্যারকে কি বলবো? কি হয়েছে? ওর ছাল উঠে গেছে হাতের? কোথায় গেছিলে, কি করছিলে তুমি? লাল হয়ে গেছে পুরো হাতটা। গাছ, ওই যে গাছে উঠছিলাম আর নামছিলাম, ওই জন্যই হয়ে গেছে। ফুলকি
আমি আবারও বলছি, আমি যদি জানতে পারি তুমি মিথ্যে কথা বলে কোনো একটা কাণ্ড করে এসেছো, তুমি কিন্তু গাঁটটার পর গাঁটটা খাবে। হ্যাঁ, কথাটা মনে রেখো। দেখি কি অবস্থা হয়েছে হাতটার। বসো, নিজের জায়গায় গিয়ে বসো, যাও। দেখি হাতটা দেখি। ঠিক আছে, লাগবে না। এবার চুপচাপ ঘুম। হ্যাঁ স্যার, ঘুম এবার। কিছু একটা গোলমাল তো পাকাচ্ছে ফুলকি, যেটা লুকোচ্ছে ও। ওকে নজরে নজরে রাখবো আমি। দেখতে হবে তলে তলে ঠিক কি কাণ্ড করছে। ফুলকি, ফুলকি যে আন্দাজ রেগেছিল, যতটা আপসেট হয়েছিল, তারপর কোনো গন্ডগোল পাকায়নি তো? আবার কোনো বেআইনি কাজ করছে না তো? বারবার তো দিদি পারবে না বাঁচাতে। অপরাধ স্বীকার করো জামাইবাবু, আমি তোমায় ছাড়বো না, টিকতে দেবো না আমি তোমায়। অপরাধ স্বীকার করো, অপরাধ স্বীকার করো জামাইবাবু, অপরাধ স্বীকার করো, অপরাধ স্বীকার করো। ঘুমের ঘোরে ভুল বকছে, রুদ্রর নাম করলো না? না, কাল একে সারাদিন কড়া নজরে রাখতেই হবে। সবাই এখন ঘুমোচ্ছে, আর স্যার নিশ্চয়ই দৌড়তে বেরিয়েছে। এই ফাঁকে একবার আমি বেরিয়ে আসি। এত সকাল সকাল কোথায় যাচ্ছ? ছুটতে, যেমন রোজ সকালে যাই। শাড়ি পরে? শাড়ি? হে দেখুন, পাল্টাতে ভুলে গেছি, আমি এক্ষুনি পাল্টে এসেছি। এই, ফালতু নাটক করছো কেন? কম দিন আছি তোমার সঙ্গে, বুঝি না তোমার ন্যাকামোগুলো? রুদ্র নিখোঁজ, বাড়িতে সবাই টেন্সড হয়ে রয়েছে, এরকম একটা টেন্সড পরিবেশে তুমি কাল থেকে অদ্ভুত বিহেভ করছো কেন? না না স্যার, অদ্ভুত ব্যবহার করছি না। ফুলকি দাস, তুই কিন্তু ক্রমশ ফেসে যাচ্ছিস। স্যার তোর পেট থেকে এবার সব কথা বের করে নেবেন এবং বলবেন রুদ্র রূপসানালকে ছেড়ে দিতে। পুলিশে নালিশ করবেন এবং জামাইবাবু আবার ছাড়া পেয়ে ইচ্ছে মতো ষড়যন্ত্র শুরু করবে। ফুলকি, আই থিঙ্ক তুমি বললে তুমি শাড়িটা পাল্টে ওয়ার্কআউটের পোশাক পরে আসবে, সেটা রান্নাঘরে করবে।
হোয়াটস রং উইথ ইউ কি? হাতটা দেখি। হাত? হ্যাঁ হাত। হ্যাঁ দেখুন, কিচ্ছু নেই। আপনি না একটু বেশি টেনশন করছেন স্যার। আমি আপনাকে একটু কফি করে দিই? বাবা, সকাল সকাল তো দেখছি ফুলকি দাসের খুব শখ বেড়েছে। হোমা দিদি, তোমরা? ফুলকি, বরকে আলাদা করে কফি খাওয়ানো হচ্ছে? কিন্তু তোমরা বাক্স টাক্স নিয়ে কোথায় যাচ্ছ? কোথায় বলো তো? শালবনিতে। তোমার দিদিকে এখন ওই কদিন এনজিওর কাজে ওখানেই থাকতে হবে। ও মা, তাই নাকি? হ্যাঁ, কিন্তু বাড়ির সবাই কোথায়? সবার সাথে দেখা না করে তো যেতে পারবো না। আমি ডাকছি সবাইকে। অংশদা, তোমার সাথে আমার কথা আছে, হ্যাঁ পরে সব বলবো। তমাল, পিয়াল। আরে অংশদা, তোমরা কোথাও যাচ্ছ নাকি? একটা বড় প্রজেক্ট নিয়ে শালবনিতে যাচ্ছি কয়েক মাসের জন্য। ওমা, তাহলে অংশ কি করবে? আন্টি, আমি তো একা হয়ে যাচ্ছি। ইস, তোমাকে একা হতে দিলে তো অংশুদা, এবার থেকে তুমিও আমাদের সাথে এসেই থাকো না। দেখেছো পারমিতা, আমি কিন্তু এখানে ভালোই থাকবো। আচ্ছা তোমরা সবাই বসে, আমি চা করছি। হ্যাঁ এই একদম না, আমাদের এক্ষুনি বেরোতে হবে। ভাই, বাবা মা কাকি সব কোথায়? আরে পারমিতা, তুমি কি ব্যাপার এত সকাল সকাল? তোমাদেরকে প্রণাম করতে এলাম। আসলে এনজিওর একটা কাজে আমায় কয়েক মাসের জন্য শালবনি যেতে হবে। দেখেছো তো বাবা, তোমার সব কটা মেয়ে কিন্তু নিজের পায়ে দাঁড়িয়ে গেছে, যেটা তোমার বরাবরের ইচ্ছে ছিল। সে তো দেখাই যাচ্ছে, নিজের পায়ে দাঁড়িয়ে সংসার ধর্ম ত্যাগ করে সকলে মিলে নাচছ। তোমার স্বামীকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই নিয়ে নিশ্চয়ই তোমার কোনো মাথা ব্যথা নেই। মমন্তি, কাল তো লাবু গিয়েছিল হাসপাতালে। সকালবেলা আমি তোমার সঙ্গে বেরিয়ে হাসপাতাল থেকে ঘুরে এলাম, তো ওরা তো খোঁজ খবর করছে। অংশু, তুমি কিছু জানো রুদ্রর বিষয়ে? পুলিশ কোনো খবর পেয়েছে? কেউ যদি জানে জামাইবাবু আমার কবজে, কি যে কাণ্ড হবে। আসলে মাস্টারমশাই, গত দুদিন ধরে আমি ডিউটির জন্য নবাবগঞ্জের বাইরেই ছিলাম। পারমিতাকে পৌঁছে দিয়ে এসে তারপর আমি এই বিষয় নিয়ে দেখতে পারবো। তবে আপনারা চিন্তা করবেন না, আমি এর মধ্যেই খবর পেয়ে যাব। পারমিতা, চলো, দেরি হয়ে যাচ্ছে। আসি, সবাইকে সাবধানে থেকো কিন্তু। কাকি, এলাম। ঠিক আছে, এলাম। চলো মা, চলো, তোমাকে এগিয়ে দিয়ে আসি, চলো। ফুলকিকে একটু পরেই জেরার মুখে পড়তে হবে। ও নিশ্চয়ই কিছু করেছে যার জন্য রুদ্র নিখোঁজ। দাদা, রুদ্রর বিষয়ে এবার কিন্তু একটু খোঁজ খবর করা উচিত। আপনার কি মনে হয় বলুন তো, এরকম একটা ক্ষত নিয়ে ও একা একা হাসপাতাল থেকে উধাও হয়ে গেল? শোনো অরুণা, কদিন আগে হলে না আমি চিন্তা একেবারে পাগল হয়ে যেতাম, কিন্তু যেদিন থেকে রুদ্র লাবুকে মিথ্যে খুনের অভিযোগে ফাঁসিয়েছে আর আমি সেটা স্পষ্টভাবে বুঝতে পেরেছি, সেদিন থেকে ওকে নিয়ে আমার আর কোনো উদ্বেগ হয় না। এই রুদ্র আমার কেউ হয় না। আমি তো তোমার বড় জানোই যে চোখে পট্টি বেঁধে রাখবো। ও ঠিক চলে আসবে, দেখো গে যাও, এটা একটা চমক দেবার জন্য।
কিন্তু জেঠুমনি যা হয়েছে তার একটা থরো ইনভেস্টিগেশন তো হবেই। আর যেহেতু ফুলকি ত্রিশূলটা ছুঁড়ে মেরেছিল, তাই ফুলকির উপর একটা সন্দেহ কিন্তু আসতেই পারে। তাই আমাদের সব দিক থেকে তৈরি থাকতে হবে জেঠুমনি। আচ্ছা, ফুলকি কি করে রুদ্রদার নিখোঁজ হওয়ার পেছনে থাকতে পারে আমাকে বলবি জানো? রুদ্রদা হাসপাতালে ভর্তি হয়েছিল, তারপরে তো ফুলকি গেছিল। তারপর থেকে তো বরাবর আমাদের চোখের সামনেই আছে। এ কি বড়বাবু, আপনি এখানে কোনো দরকার আছে? ম্যাডাম রঙ্কিনী সান্যাল ফুলকি দাসের নামে এফআইআর করেছে। উনি বলছেন যে ফুলকি দাস ছাড়া আর কারুর পক্ষে রুদ্ররূপ সান্যালকে গায়েব করা সম্ভব নয়। ওনার দাদাকে ত্রিশূল দিয়ে মারার পরেও কাবু করা যায়নি। তাই ওনার ধারণা যে ফুলকি দাসই রুদ্ররূপ সান্যালকে গায়েব করে ওনাকে খুন করেছে। সেই ব্যাপারেই আমি এনকোয়ারি করতে এসেছি ম্যাডাম। উমা রিকি, তোর এরকম একটা অদ্ভুত ধারণা হলো কি করে? অদ্ভুত ধারণা? আন্টি, ফুলকি ছাড়া তো দাদার ক্ষতি করার কোনো মোটিভ আর কারণ নেই, তাই নয় কি? রিকি দিদি, আমি কি করে জামাইবাবুকে গায়েব করব? আর হাসপাতাল থেকে কাউকে গায়েব করা এত সহজ নাকি? আপনি ওকে জিজ্ঞাসাবাদ করে দেখুন বড়বাবু, কারুর কথায় ভুলবেন না। আপনি ঠিক করে নিজের ডিউটিটা করুন এখানে। ওর কাছে জানতে চান ও কাল রাতে কোথায় ছিল, কি করছিল, নয়তো ছাড়বেন না। মা, কি বলছো নাকি তুমি? মা, ফুলকি তো বাড়িতেই ছিল। তুমি এই তো দেখ তারিকার বড়বাবু, হ্যাঁ, কিটা আমি জিজ্ঞেস করলাম তোমায়, কোথায় গেছিলে তুমি? স্যার হয়তো সন্দেহ করছে। স্যার বলে দিতে পারে যে আমি বাড়িতে ছিলাম না, কিন্তু তাও আমি জানি যে আমি কোনো ভুল করিনি। মা কালী স্বয়ং অসুর বধের সময় খড়গ তুলেছে, আর দেবীও ছলনা করেছে অসুর বধ করার উদ্দেশ্যে। জামাইবাবু একজন আস্ত অসুর, তার সাজা হতেই হবে। আমি কোনো রকমের অন্যায় করছি না, তাই না মা কালী? বড়বাবু, আমার মনে হয় আপনি লাবণ্য ম্যাডামের সাথে কথা না বলে বরং ফুলকির সাথে কথাটা বলুন। কোথায় ছিল হাসপাতাল থেকে ফেরার পরে? রিকি, তুমি তো দেখছি পুলিশকে ডিউটি শেখাচ্ছ। শেখাতে হচ্ছে ধানু, কারণ তোমার দিদি লাবণ্য ম্যাডাম, যে কিনা নিজের প্রভাব খাটিয়ে বড়বাবুকে এই ত্রিশূলের খোঁচা মারার কেসটা রেজিস্টারি করতে দেননি, নয়তো তোমাদের এই আদরের ফুলকি এতক্ষণে কারোদের পেছনে থাকতো, তাই নয় কি? বাহ দেখি, তুই তো দেখছি তোর দাদার একেবারে যোগ্য বোন হয়ে উঠেছিস। কি ভাষা ছিলি রে! এখানে গুরুজনেরা আছে, সে খেয়ালটা তোর নেই। মাস্টারমশাই, যে নিখোঁজ হয়েছে সে তোমার আর তোমার মেয়ের হয়তো আজকেও নয়, কিন্তু রিকির তো দাদা। ওর কি মাথা ঠিক থাকার কথা নাকি? আর তুমি আর তোমার মেয়ে কেন বাধা দিচ্ছ বলো তো জিজ্ঞাসাবাদে? জেঠিমা কি কিছু আজ করলো নাকি? তাহলে লাবণ্য ম্যাডাম, ফুলকি দাসকে জেরা করা শুরু করছি।
ফুলকি দাস। আচ্ছা, এবার আপনি বলুন তো কাল সারা রাত আপনি কোথায় ছিলেন? মানে হসপিটাল থেকে ফেরার পর থেকে আপনি সারা রাত কোথায় ছিলেন একটু দয়া করে বলবেন প্লিজ। এটা কিন্তু অফিসিয়াল স্টেটমেন্ট হবে, ওকে? আরে আপনি আসুন। রুদ্রতা যে নিখোঁজ হয়েছে সেই বিষয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে এসেছে, ভয় পাওয়ার কিছু নেই, আসুন। স্টেটমেন্টটা দিতে এত দেরি করছেন কেন ফুলকি ম্যাডাম? সেটা তো খুবই সাধারণ একটা প্রশ্ন। অফিসার, ফুলকি সারা রাত বাড়িতেই ছিল, আমার সঙ্গে ছিল, বাড়ির সবার সঙ্গে ছিল, সবাই দেখেছে।